আমরা এত নির্যাতন যন্ত্রণার মধ্যেও কিন্তু আমাদের মূল জায়গাগুলো থেকে আমরা সরে যাইনি। অর্থাৎ আপনারা জানেন যে 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ভিশন 2030 বলে একটি কর্মসূচি তিনি জনগণের সামনে একটা প্রস্তাব তুলে ধরেছিলেন। সেই প্রস্তাবেই কিন্তু এখন এই সংস্কার কমিশনের মাধ্যমে যে বিষয়গুলো এসছে তার অনেকগুলো সেখানে ছিল। অর্থাৎ রাজনৈতিক স্ট্রাকচারটাকে বদলানো দরকার, এটা আমরা তখনই উপলব্ধি করেছি এবং উপলব্ধি করেই আমরা কিন্তু তখন এই ভিশন 2030 আমরা দিয়েছিলেন। সেখানে আমরা আজকে যে বাইক্যামেরাল লেজিসলেচার, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য স্থাপন করা, ক্যাবিনেট এবং ক্যাবিনেটের মধ্যে একটা সামঞ্জস্য স্থাপন করা, বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা, মিডিয়ার সম্পূর্ণ স্বাধীনতা, এই বিষয়গুলো কিন্তু আমরা এই ভিশন 2030-তেই আমরা এটা উল্লেখ করেছি। আমরা তখনই অনুভব করেছিলাম যে আমাদের দেশের অর্ধেক হচ্ছে নারী, তো এই নারীদের ক্ষমতায়নের জন্য তাদের জন্য রাজনীতিতে তারা যেন আরো ভূমিকা রাখতে পারেন, তার জন্য তাদের বিশেষভাবে ভূমিকা রাখার জন্য আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছিলাম। যাই হোক, পরবর্তীকালে যখন আমরা একদিকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করছি, সংগ্রাম করছি, যখন ফ্যাসিস্ট শক্তি আমাদেরকে দাঁড়াবার পর্যন্ত জায়গা দিচ্ছে না, আমাদের দলের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, প্রায় 20,000 নেতাকর্মীকে হত্যা করেছে, আমাদের ইলিয়াস আলী সহ প্রায় 1700 নেতাকর্মীকে গুম করে দিয়েছে। সেই অবস্থার মধ্যেও কিন্তু আমরা আরেকটি প্রস্তাব আমরা নিজেরা করেছিলাম, প্রথমে 10 দফা, তারপরে 27 দফা, এবং পরবর্তীতে আমাদের সঙ্গে যারা আন্দোলন করছিলেন তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা 31 দফা আমরা একটা প্রণয়ন করেছি এবং সেটা জাতির সামনে আমরা তুলে ধরেছি। আপনারা যদি সেই 31 দফা দেখেন তাহলেই দেখবেন যে সেই 31 দফার মধ্যেই আমরা কিন্তু আপনার আমাদের ধারণাগুলো, আমরা কি করতে চাই ক্ষমতায় গেলে আমরা কি করব, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। এবং সেই 31 দফার মধ্যে আমি আপনার পুরোটা আপনাদের সামনে বলতে চাই না, আমরা কয়েকটা কথা আপনাদের সামনে বলতে চাই যেগুলো আমরা তখনই বলেছিলাম। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, এটা আমরা বলেছিলাম 2022 সালে। আমরা বলেছিলাম সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন করার জন্য, ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন। এটা ছিল আমাদের রাজনৈতিক চিন্তা, অর্থাৎ পলিটিক্যাল স্ট্রাকচারটার জন্য। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, যেটা অলরেডি এসে গেছে। তখন আমরা আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার সম্পর্কে বলতে গেলে আমাদেরকে তখন সবাই বিদ্রুপ করতেন, বিশেষ করে আমরা যখন বিরোধী দলে ছিলাম, এমনকি বিদেশিরা পর্যন্ত, পশ্চিমা বিশ্ব পর্যন্ত বলতো দ্যাটস আ ডেড ইস্যু। কিন্তু এটা প্রমাণিত হলো এখন যে এটাই হচ্ছে একমাত্র পথ, যে পথে আপাতত, যেহেতু আমাদের রাজনৈতিক সংস্কৃতি এটা আপনার এমন ধরনের যে যেখানে আমরা একজন আরেকজনকে আস্থার মধ্যে নেই না, সেইখানে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাই হচ্ছে নির্বাচনের সময়কে অবাধ সুষ্ঠু নির্বাচন করা একমাত্র পথ, সেটা প্রমাণিত হয়েছে। আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদ নির্ধারণ, আমরা 22 সালে বলেছিলাম। আমি এটা এই জন্য আবার রিপিট করছি যে এই কথাগুলো কিন্তু আমরা আগে বলেছি এবং আমরা এগুলোতে কমিটেড। বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তন, অর্থাৎ আপনি যেটাকে আমরা আপার হাউস বলছি, সেই আপার হাউস। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন শক্তিশালীকরণ। এইগুলোই ছিল আমরা যেগুলো আজকে যেগুলো কমিশন থেকে বেরিয়ে এসছে, 6টা কমিশন থেকে, তার বেশিরভাগই কিন্তু আমাদের এই 31 দফার মধ্যে রয়ে গেছে। এরপরে আমরা আপনার তখন আমরা ভেবেছিলাম যে আমাদের অর্থনীতি যেভাবে ধ্বংস করা হয়েছে, একে তো আপনার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলো, অন্যদিকে আমাদের
ইকোনমিক ইনস্টিটিউশনগুলো তো ধ্বংসই, এবং ওখানে একটা অলিগার্কি তৈরি করা হয়েছে। কোটি কতক মানুষ রাষ্ট্রীয় সহযোগিতায় তারা পুরো দেশের সম্পদকে লুট করে নিয়ে চলে যাচ্ছে। এটা নিয়ে আমাদের অর্থনীতিবিদরা অনেক কথা বলেছেন। আমি পেছনে দেবপ্রিয় ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি, রাশেদ তিতুমিরকে দেখতে পাচ্ছি, তার কিন্তু অনেক কথা বলছেন সেই সময়। এবং এর ফলে কি হয়েছে যে আজকে যখন আপনার 5 তারিখের পরে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সত্যিকার অর্থেই তারা একটা ধ্বংস স্তূপের মধ্যে দায়িত্বটা নিয়েছে। এই কথা বলার কোনো বলার প্রয়োজন নেই। কিন্তু সমস্যাটা হয়েছে যে মানুষ তো তাদেরকে চলতে হয়, তার প্রতিদিনকার বাজার করতে হয়, খাওয়ার ব্যবস্থা করতে হয়, চলতে হয়, ফিরতে হয়, অফিসে যেতে হয়। ফলে স্বাভাবিক জীবনযাত্রাটা এত আস্তে আস্তে কঠিন হয়েছে, আরো কঠিন হচ্ছে। এখন বাজারে গেলে মানুষ পাগল হয়ে যায়, ইনফ্লেশন এত বেশি। তো এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ তো একদিনে সম্ভব নয়, তবে যেটা সম্ভব, যেটা চেষ্টা করা, আমি মনে করি এই সরকার কিছু চেষ্টা করেছে, কিন্তু এই এত তাড়াতাড়ি সফল হওয়ার কোনো কারণেই কিছু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা সেই জন্যে আমাদের 9 মিনিট হয়েছে, আপনাকে আর 1 মিনিটে শেষ করতে হবে। তাহলে তো আপনারা আমার প্রতি খুব অবিচার করছেন যে আমাকে আর কথা বলার সুযোগ পাবো না। আর এত অল্প সময়ের মধ্যে এই কথা শুধু এইটুকু বলে নেই, আমরা অর্থনীতির জন্য একটা স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণভাবে আমরা একটা পেপার তৈরি করেছি। যে পেপারগুলো আমরা আপনার ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি। আমরা মনে করি যে আমাদের এই অর্থনৈতিক যে পরিকল্পনাগুলো আমরা নিয়েছি, এই পরিকল্পনাগুলো বাংলাদেশে নিশ্চয়ই আমরা মনে করি যে ক্রাইসিসটা কাটিয়ে উঠে আমরা একটা এমন একটা জায়গায় যেতে পারবো। এটা আমি জানি একদিনে সম্ভব নয়, 2 দিনে সম্ভব নয়, কিন্তু 5 বছরে আমরা পর্যায়ক্রমে সেই জায়গায় পৌঁছতে পারবো, যে জায়গায় গিয়ে আমরা একটা স্থিতিশীল জায়গায় দাঁড়াতে পারবো। আপনারা জানেন অনেকেই যে অতীতে আমরা যখন সরকার চালিয়েছি তখন আমরা অনেকগুলো রিফর্মস আমরা তখন নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। আপনারা জানেন যে ভিএটি যখন আমাদের সাইফুর রহমান সাহেব ইন্ট্রোডিউস করেন তখন অনেকেই তাকে অনেক সমালোচনা করেছিল, কিন্তু দেখা গেল পরবর্তীকালে যে সেই ভিএটি হচ্ছে আপনার রাজস্ব সংযোজনের একটা উপযুক্ত ব্যবস্থা। অন্যদিকে আপনারা জানেন যে আমাদের সময় এমন একটা অর্থনীতির সূচনা হয়েছিল, যে সূচনার মধ্যে দিয়ে একটি ইমার্জিং টাইগার বলা হচ্ছিল বাংলাদেশকে, এবং তখন শেষের দিকে 2006 আমাদের গ্রোথ রেট কিন্তু 7 পর্যন্ত ছিল। আপনার 10 মিনিট শেষ হয়েছে। আমি 1 সেকেন্ডে শেষ করি, আমার 1 সেকেন্ডে শেষ করতে দেবেন। আমরা খুব আশাবাদী যে আমরা বরাবরই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে আমরা টেনে উপরে তুলেছি। আমাদের অতীত থেকে 75-এ তুলেছি, 91-এ তুলেছি, আবার 2001-এ তুলেছি। ঠিক একইভাবে এবারও আমরা যদি জনগণের আস্থা নিয়ে সরকার পর্যন্ত দায়িত্বে যেতে পারি, অবশ্যই সে অর্থনীতিকে আমরা আবার আপনার কাছে ফিরবো প্রশ্নগুলো আসলে। শেষ করে ফেলি। অর্থনীতিকে আমরা সেই জায়গায় নিয়ে পৌঁছতে পারবো যে জায়গায় জনগণ অন্তত স্বস্তিতে থাকবেন।